the skeletal muscle relaxant. Skeletal muscle relaxation এ আমরা দুই ধরনের ড্রাগ পেয়ে থাকি, একটা হচ্ছে neuromuscular blocking drugs, another is the spasmolytic drugs. তো এই দুটার মোড অফ অ্যাকশন হচ্ছে দুই ধরনের। যেগুলো neuromuscular blocking drugs, these drugs don't have any action of over the neuromuscular central nervous system, and these have the action over the neuromuscular junction usually. And those are the spasmolytic drugs, usually acts over the central nervous system. তাহলে মোড অফ অ্যাকশন অনুযায়ী আমরা যদি ভাগ করি, যে নিউরোমাসকুলার ব্লকিং ড্রাগস যেগুলো আছে সেগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কোনো অ্যাকশন নেই, এবং যেগুলো স্পাজমোলাইটিক ড্রাগস সেগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর অ্যাকশন করে they can produce their effect. What is neuromuscular junction? What are the parts of the neuromuscular junctions? Can you tell me? What are the parts of the neuromuscular junctions? Hello? No, this is the presynaptic membrane usually. Presynaptic membrane, then there is a synaptic cleft, and there is a postsynaptic membrane. The way of the nerve transmission. প্রথমে আসবে হচ্ছে প্রিসিনাপটিক মেমব্রেন, যেটাতে প্রিসিনাপটিক মেমব্রেনে যেটা হয় সেটা হচ্ছে যে একটা নার্ভ ইম্পালস আসলো প্রিসিনাপটিক মেমব্রেন থেকে, তখন ক্যালসিয়াম ইনফ্লাক্স হয়। এই ক্যালসিয়াম ইনফ্লাক্স করে কি অ্যাসিটাইল কোলিন রিলিজ করে। যখন অ্যাসিটাইল কোলিন রিলিজ হয়, this acetyl choline really diffuses through the synaptic cleft to the postsynaptic membrane, and this causes the depolarization, and this depolarization causes the action potential along the entire muscle fiber. ঠিক আছে, একটা নার্ভ ইম্পালস বা সেন্সেশন আসলো, সেখানে এটা যেটা করবে সেটা হচ্ছে যে প্রিসিনাপটিক ক্লেফটে বা প্রিসিনাপটিক মেমব্রেনে ক্যালসিয়াম ইনফ্লাক্স করবে। This calcium influx will release acetylcholine. This acetylcholine diffuses to the synaptic cleft, to the postsynaptic membrane, and causes depolarization. This depolarization will lead action potential, which will transmit throughout the entire muscle fibers. তাহলে আমরা যদি নিউরোমাসকুলার ব্লকিং ড্রাগস গুলো দেখি, ক্যান ইউ ফলো মি? জি স্যার। আচ্ছা, যখন এই আমরা নিউরোমাসকুলার ব্লকিং ড্রাগস গুলো ব্যবহার করি, এগুলো করে কি এই অ্যাসিটাইল কোলিনের উপর বা অ্যাসিটাইল কোলিনকে টার্গেট করে অ্যাকশনটা প্রডিউস করে। তো অ্যাসিটাইল কোলিনের উপর টার্গেট করে যেটা অ্যাকশন প্রডিউস করে সেটা দুই ধরনের হতে পারে। একটা হলো যে কম্পিটিটিভ, আর একটা নন কম্পিটিটিভ। কম্পিটিটিভ মানে অ্যাসিটাইল কোলিনের সাথে কম্পিট করার, আর নন কম্পিটিটিভ মানে হচ্ছে অ্যাসিটাইল কোলিনের সাথে সে কোনো কম্পিট করবে না। যেটা অ্যাসিটাইল কোলিনের সাথে কম্পিট করে না, হ্যাঁ, তাদেরকে আমরা মানে তারা কিভাবে কাজ করে সেটা হলো যে অ্যাসিটাইল কোলিনের সাথে যদি কম্পিট না করে, এদেরকে আমরা বলছি হচ্ছে ডিপোলারাইজিং ব্লকার। ডিপোলারাইজিং ব্লকার গুলো করে কি যে নিউরোমাসকুলার জাংশনে রিলিজ হয়, অ্যাসিটাইল কোলিন রিসিপ্টরের উপর কাজ করে এবং এটাকে ডিপোলারাইজেশন করে পোস্টসিনাপটিক নার্ভ টার্মিনালে। তাহলে দেয়ার উইল বি এ সাস্টেইন ডিপোলারাইজেশন। তো সাস্টেইন ডিপোলারাইজেশনের নেট ইফেক্ট হচ্ছে এক সময় যে রিসেপ্টর গুলো আছে সেগুলো ফ্যাটিক হয়ে যায়, হ্যাঁ, দে ব্লক দ্য নিউরন ট্রান্সমিশন, and
desensitization of the receptors of the agonist receptor for the agonist action. This results in the first in the twitching of the muscles, and there is the first flaccid paralysis in results. This is the non-competitive. Non-competitive হলো যে আমার অ্যাসিটাল কোলিনের সাথে কোনো কম্পিটিশন নাই, তাই তো? অ্যাসিটাল কোলিনের সাথে আমার কম্পিটিশন নাই। এরা করবে কি যে একটা নিউরোমাসকুলার জাংশনে রিলিজ হবে, they acts on the acetylcholine receptors. It causes depolarization of the postsynaptic nerve terminal, এবং there is sustained depolarization in the nerve terminal causes there is fatigue of the receptors and desensitization of the receptors. It results in twitching of the muscles first, therefore it causes the flaccid type of paralysis. Now, what is the competitive type? Competitive মানে হচ্ছে যে অ্যাসিটাইল কোলিনের সাথে কম্পিট করে যেটা করবে। যেগুলো কম্পিটিটিভ টাইপ সেগুলোকে আমরা আরেকটা নামে বলি হচ্ছে নন ডিপোলারাইজিং ব্লকার। তো এই কম্পিটিটিভ গুলো কি করবে? কম্পিটিটিভ অ্যাসিটাইল কোলিন ফর দ্য নিকোটিনিক রিসেপ্টর। অ্যাসিটাইল কোলিন কাজ করে নিকোটিনিক রিসেপ্টর, তাই তো? এই কম্পিটিটিভ ব্লকার গুলো নিকোটিনিক রিসেপ্টর উপর কাজ করবে যাতে হচ্ছে যে অ্যাসিটাইল কোলিনটা নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করতে না পারে। So there will be no depolarization by the acetylcholine and results in the flaccid type of paralysis. বুঝা গেছে কি? হ্যালো, জি স্যার। ক্লিয়ার তো? আচ্ছা, এখন আমরা এই ফ্লাসিড টাইপ অফ প্যারালাইসিস দুই ধরনের আমরা প্রডিউস করলাম, একটা হচ্ছে ডিপোলারাইজিং, একটা হচ্ছে নন ডিপোলারাইজিং। তো আমরা যদি এখান থেকে ক্লাসিফিকেশনে চলে আসি যে হাউ ক্যান ইউ ক্লাসিফাই দ্য neuromuscular blocking drugs, we can classify it according to the action over the acetylcholine. One is the competitive type, one is the non-competitive type. You may also call it one is the depolarizing type, one is the non-depolarizing type. Number two, according to the time of action, একটা শর্ট অ্যাক্টিং, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, একটা হচ্ছে লং অ্যাক্টিং। এই তিনটা ভাগে আমরা অ্যাকর্ডিং টু দ্য টাইম অফ অ্যাকশন হিসেবে ভাগ করতে পারি। যেটা শর্ট অ্যাক্টিং সেটার মধ্যে যেরকম আছে সাকসিনাল কোলিন, সাকসামিথোনিয়াম। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং গুলোর মধ্যে রয়েছে অ্যাট্রাকিরিয়াম, ভেনকুরেনাম, এবং লং অ্যাক্টিং এর মধ্যে আছে টিউবারকুলোনাইন। তো আমাদের খুব কমন যেগুলো জিনিস ব্যবহার হয় এটার মধ্যে সার্জারিতে বা অন্যান্য আমরা অ্যাপ্লাইড কেসে যেগুলো ব্যবহার করি এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ডি টিউবারকুলোনাইন এবং সাকসামিথানিয়াম। যেটা সাকসিনাকোলিন was previously used, but nowadays saxamethanium is used. So টিউবারকুলোনাইনের মধ্যে যেটা সাকসামিথোনিয়ামের সাথে যেটা পার্থক্য সেটা হচ্ছে যে this one is the long acting than the saxamethonium. এটার সোর্স হচ্ছে প্ল্যান্ট সোর্স, এবং এটার অ্যাকচুয়ালি নিউস্টিগমিন দিয়ে আমরা যখন কোনো সার্জিক্যাল পারপাসে এটা ইউজ করি আমরা এটা রিভার্স করি হচ্ছে নিউস্টিগমিন দিয়ে। এটা এটা যে করে এটা যেভাবে কাজ করে আমরা প্রিভিয়াসলি বলেছি ডি টিউবারকুলোনাইন ইজ এ কম্পিটিটিভ ব্লকার। এটা নিকোটিনিক রিসেপ্টরকে ব্লক করে ফেলে, সো অ্যাসিটাইলকোলিন ক্যান নট অ্যাক্ট and this cannot produce any depolarization. So ডি টিউবারকুলোনাইন যখন আমরা কোনো সার্জিক্যাল পারপাসে দেই এটা প্রথমে হচ্ছে যে আমাদের আইস, আমাদের প্রথমে
স্যার মিউট হয়ে গেছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, showing that the microphone is not working. So D tuberculin আমাদের যে ইন্ডিকেশন গুলোতে ব্যবহার হয়, একটা হলো যে সার্জিক্যাল, প্রথমে বলেছি যে সার্জিক্যাল মাসেল রিল্যাক্সেশনের জন্য ব্যবহার হয়। নাম্বার টু, ইন দ্য ট্রিটমেন্ট অফ দ্য কনভালশন। আর আমরা রিসেন্টলি দেখেছি যে আইসিইউতে অনেক ভেন্টিলেটর ইউজ করা হয়। তো এই কন্ট্রোল অফ দ্য ভেন্টিলেশন অফ দ্য আইসিইউ ইজ মেনটেন বাই দ্য ডি tuberculin. অ্যান্ড কনভালশন স্টেট আমরা যেটা বললাম যে টিটানিক কনভালশন হতে পারে, এপিলেপটিক কনভালশন হতে পারে, হ্যাঁ, এমনি cerebral convulsion হতে পারে। These are the use of the tuberculin, and it usually reversed by the neostigmine, which has released the acetylcholinesterase at the neuromuscular junction to increase the number of the acetylcholine. This is the difference between the D tuberculin and the succinylmethanam. The succinylmethanam আমরা যখন দেই, succinylmethanam is not usually reversed by the acetylcholinesterase. Rather, it is metabolized. By the plasma pseudocholinesterase. এই জন্য সাক্সামিথানিয়ামের দুটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হলো যে সাক্সামিথানিয়াম হচ্ছে শর্ট অ্যাক্টিং, যে এটা যখনই তুমি ইন্ট্রোডিউস করবা, ইট কজেস muscle paralysis within the or respiratory paralysis within the 60 seconds. So during the intubation, আমরা যখন অ্যানেস্থেসিয়া ইনজেক্টেবল অ্যানেস্থেটিক ড্রাগ দেওয়ার পর যখন ইনটিউবেশন করা হয়, তখন তার আগে সাক্সামিথানিয়ামটা আমরা দিয়ে নেই। That causes the respiratory muscle paralysis and paralysis of the facial muscles within the 60 seconds. So it is very short acting and usually persists only for the 5 to 10 minutes. এটা যখনই হচ্ছে ভিতরে যাবে, তখন এটা প্লাজমা যে সিউডোকোলিনেস্টারেজ আছে সেটা দিয়ে এটা মেটাবোলাইজ হয়ে যায়। যদি কোনো পেশেন্টের প্লাজমা সিউডোকোলিনেস্টারেজ ডেফিসিয়েন্সি থাকে, তাহলে ইট ক্যান প্রডিউস অ্যাপোনিয়া। দিস ইজ কল্ড সাক্সা অ্যাপোনিয়া। ক্লিয়ার? যে আমরা এটা নিউস্টিকবিন দ্বারা কিন্তু রিভার্স করতে পারবো না। একটা পেশেন্টকে সাক্সা দেওয়া হয়েছে, আমরা এটাকে যদি নিউস্টিকবিন দিয়ে রিভার্স করতে চাই তাহলে পারবো না। কারণ এটা করে কি, যে নিউস্টিকবিন এনহেন্স দ্য ব্লক বিকজ ইট ইনহিবিটস দ্য মেটাবলিজম অফ দ্য সাক্সামিথানিয়াম। সাক্সামিথানিয়ামের যে মেটাবলিজমটা হচ্ছে, ইট ইজ ইনহিবিট বাই দ্য নিউস্টিকবিন। So if you introduce succinylmethanam and there is deficit of the plasma pseudocholinesterase, you cannot reverse the patient by giving neostigmine. So in order to এটাকে আমরা বলছি সাক্সামিথানিয়াম অ্যাপোনিয়া, এবং এটাকে আমরা যদি ম্যানেজ করতে চাই তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটা প্রথমে হচ্ছে ভেন্টিলেশনটা মেনটেন করার জন্য আর্টিফিশিয়াল রেসপিরেশন, এবং সেই সাথে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। এমন একটা ব্যক্তির থেকে ব্লাড ট্রান্সফিউশন নিতে হবে যার প্লাজমাতে সিউডোকোলিনেস্টারেজ রয়েছে। দিস ক্যান কজ the metabolism of the succinylmethanam and then the patient can be reversed. Clear? আচ্ছা,
এটাই সাধারণত পরীক্ষাতে ধরা হয় যে একটা ডি টিউবারকুলিন এবং হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডি টিউবারকুলিন এন্ড দ্য সাকসামিথেনিয়াম। শর্ট নোট আসতে পারে সাকসামিথেনিয়াম অ্যাপোনিয়া কি জিনিস এন্ড হাউ ক্যান ইউ ম্যানেজ দ্য সাকসামিথেনিয়াম অ্যাপোনিয়া। এখন এই দুটো হচ্ছে যে আমাদের খুব ইম্পর্টেন্ট নিউরোমাসকুলার ব্লকিং ড্রাগ, যেটা আমরা ইউজুয়ালি বিভিন্ন পারপাসে, যেমন আমরা বললাম একটু আগে যে আমরা সার্জিক্যাল পারপাস ইউজ করি, আমরা হচ্ছে যে ম্যানেজমেন্ট অফ দ্য কনভালশন, টু মেনটেন দ্য ভেন্টিলেটর ইন দ্য আইসিইউ, এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। হোয়াট আর দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ দিস টাইপ অফ neuromuscular blocking drugs? The neuromuscular blocking drugs can produce cardiac arrhythmia, and it can produce the hyperkalemia, transient rise of the intraocular pressure as well as the intracranial pressure, and it can produce the post-operative muscle pain. এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমরা খুব কমনলি পেয়ে থাকি, একটা হচ্ছে পোস্ট অপারেটিভ মাসল পেন ডিউ টু দিস ডি টিউবারকুলিন ইউজুয়ালি। সাকসামিথেনিয়াম পোস্ট অপারেটিভ মাসল পেইন অতটা প্রডিউস করেন, কিন্তু ডি টিউবারকুলিন ইজ very well known for producing post-operative muscle pain. Malignant hyperthermia is also usually produced by the D tuberculin, and raise of the intraocular pressure and intracranial pressure is both by the, and not only both, but all of the neuromuscular blocking drug can produce the intraocular and intracranial pressure. So what are the contraindications of using the neuromuscular blocking drugs? One is the patient with hyperkalemia. Do you know what is hyperkalemia? What is hyperkalemia? No, yes. That usual concentration of the potassium intercellular concentration is 3.5 to 5, and more than 5 is equals called hyperkalemia. And hyperkalemic patient can produce the cardiac arrest and flaccid type of paralysis. So the contraindications of the depolarizing blocker is the hyperkalemia and patient with closed head injury. We know that in closed head injury there is usually the intracranial pressure is raised, and penetrating eye injury. In their penetrating eye injury there is hemorrhage, which causes rise of the intraocular pressure. একটা পেশেন্ট যদি বার্ন নিয়ে আসে, patient came to you with the history of burn, or you are seeing that patient with burn, you can't initially anesthetize the patient with neuromuscular blocking drugs. Why? একটা পেশেন্ট বার্ন নিয়ে আসছে, বা কোশ্চেনটা এভাবে হতে পারে যে একটা পেশেন্ট বার্ন নিয়ে আসছে, তুমি তাকে মাসেল রিল্যাক্সেন্ট দিতে চাও যে টু প্রডিউস প্রপার সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া, তুমি কি নিউরোমাসকুলার ব্লকিং ড্রাগ ইউজ করবে কিনা? Can you hear me? কেন? Yes, there is a chance of hyperkalemia and you can produce. So in that case, how you will anesthetize the patient? Previously, yes, you have to ensure that whether there is hyperkalemia or not by uh, uh, doing electrolyte, serum electrolyte, but you have to dress the patient initially. Then you can use ketamine instead. Previously, we told in the burn case, we use ketamine for dressing a burn wounds. And then you can go for the plasma electrolyte and see whether there is any hyperkalemia or not.
then you can give in the sequentially neuromuscular blocking drug by controlling that potassium level of the body. Okay. So this are all about the neuromuscular blocking drugs. And what is the spasmolytic? The difference between the spasmolytic drugs and the neuromuscular blocking drug is neuromuscular blocking drugs central nervous system উপর কোনো অ্যাকশন নেই, but the spasmolytic drugs acts usually by over the central nervous system. যেরকম হচ্ছে যে stroke, multiple sclerosis বা cerebral palsy, there is huge muscle tone and there is excessive muscle contraction which can produce the muscle pain, and this spasticity results from the hyperreflex activity in the neuronal pathways. তো স্পাসমোজেটিক যে মাসল রিল্যাক্সেন্ট গুলো রয়েছে এর কাজটা হলো যে আমাদের যে এক্সেসিভ মাসল কন্ট্রাকশন অথবা এক্সেসিভ মাসল টোনটা আছে এটাকে কমানো উইদাউট ডিক্রিজিং দ্য স্ট্রেংথ অফ দ্য মাসলস। So spasmolytic muscle relaxant usually acts by decreasing the tone of the excessive muscle tone, but not reducing the muscle strength. যে ধরো তুমি একটা কোনো কিছু হঠাৎ করে ভারী জিনিস তুলতে গেলে তোমার হঠাৎ করে ব্যথা হলো, দিস ইজ ডিউ টু দ্য এক্সেসিভ মাসল টোন, এক্সেসিভ প্রেসার, এক্সেসিভ সাডেন বেন্ডিং, এক্সেসিভ হিকআপ. This may result in the excessive muscle tone, and this may later on produce severe muscle pain. And this type of muscle pain is classified into two categories. One is the acute and one in the chronic. And these spasmolytic drugs are also classified according to the pain category, that is for chronic conditions and for acute conditions. Chronic condition আমরা যেরকম ইউজ করি Hello? As well as Gentrolin can be used for the chronic pain. For acute conditions, we can use the cyclobenzaprine. These are defined types or defined modes of action of this spasmolytic drug. যেরকম আমরা diazepam যে ব্যবহার করেছি, diazepam হচ্ছে যে GABA mediated action produce করে, baclofen also produce the or baclofen also produce the GABA mediated action, but tizanidine acts on the presynaptic and postsynaptic inhibition of the spinal cord. আবার যে আমরা বলছি যে ডেন্ট্রোলিন টাইপ, যেটা ডেন্ট্রোলিন কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম উপর অ্যাকশনটা না, ডেন্ট্রোলিনের মেইন অ্যাকশনটা হচ্ছে যে ইট অ্যাক্টস ডিরেক্টলি ওভার দ্য মাসলস, ইট অ্যাক্টস ডিরেক্টলি ওভার দ্য মাসলস। যেরকম আমরা বলে থাকি যে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া, অনেকের জেনেটিক একটা ডিসঅর্ডার থাকে যে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া ডিউ টু দ্য এক্সেসিভ রিলিজ অফ দ্য ক্যালসিয়াম ফ্রম দ্য সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তো এইটা ব্লক করার জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি ডেন্ট্রোলিন টাইপ। এখন সবচেয়ে আমরা বেশি যেগুলো ইউজ করি, যেগুলো ইউজ করতে চাই যে মাসল রিল্যাক্সেন্ট হিসেবে, অ্যাকুট আমরা বলেছি যে অ্যাকুট যেগুলো কেসে আমরা সাইক্লোবেনজাপ্রিন ইউজ করি। ক্রনিক কেসগুলোতে যেগুলো মাসল পেইন নিয়ে আসে বা মাসল স্পাজম নিয়ে আসে, দ্যাট ইজ কল্ড myalgia or fibromyalgia, we can use the baclofen or tolperisone. Usually you use diazepam, baclofen or tolperisone. এর মধ্যে baclofen is very widely used. এটা একটা GABA mimetic drug
agonist of the GABA. It can use by the oral or intrathecal. আর এটা যেভাবে কাজ করে এটা দুইটা ওয়েতে কাজ করে, একটা হচ্ছে যে এটা পটাশিয়াম কন্ডাক্টেন্স যেটা আছে পটাশিয়াম কন্ডাক্টেন্সটা বাড়িয়ে দেয়। তো পটাশিয়াম কন্ডাক্টেন্স যদি বাড়ে যায় তাহলে হচ্ছে যে there is hyperpolarization, this leads to the hyperpolarization of the presynaptic membrane, and যদি hyperpolarization of the presynaptic membrane হয় তাহলে আমাদের সেখানে ক্যালসিয়াম ইনফ্লাক্স হতে বাধা দিবে। So there is decreased influx of the calcium as a result of the potassium conductance, increased potassium conductance, and as we know that calcium is an excitatory neurons. So যখন ক্যালসিয়াম ইনফ্লাক্সটা কমে যাবে there will be decrease excitation of the muscles or decrease of the muscle tone. এটা একটা পদ্ধতি। আরেকটা হলো যে ব্যাকলোপেন যেটা করে সেটা হচ্ছে সাবস্টেন্স পি রিলিজ, নিউরোট্রান্সমিটার থেকে আমাদের যে সাবস্টেন্স পি রিলিজ হয় সে সাবস্টেন্স পি টাকে কমায় দেয়। As we know that substance P is a mediator of the pain, so there will be decrease of the pain. So baclofen use causes relief of the pain by two ways. One is the release of the muscle tone, and one is the release of the substance P, results in the decrease of the pain. Clear ki? Hello? Hello? জি স্যার। Acha. Another is that tolperisone nowadays is very well established drugs that is used for in the case of the acute pain. এটা যে পি এবং পোস্টসিনাপটিক যে নার্ভ ট্রান্সমিশন অফ দ্য স্পাইনাল কর্ড এটা ইনহিবিট করে। So indications of this spasmolytic drugs are the muscle spasticity, painful muscle spasm associated with trauma or etc., or you can use it during the chronic muscle spasm due to distraction of the spines, PLID, or in the spinal canal stenosis, and as well as you can use in dystonia, that is like in the chorea. In the disease of the chorea, there is a dystonia of the muscles, and we use the spasmolytic drugs in that type of treatment. So these are all about the skeletal muscle relaxant. Do you have any questions? Hello? আচ্ছা, আমার কিছু কোশ্চেন আছে, সেটা হলো যে এই তোমাদের এই ক্লাসে যেটা আমরা ক্লাস নিচ্ছি এটা কি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো? Because there is no interaction usually. হ্যালো? জি স্যার। হ্যাঁ, তোমরা কি ক্লিয়ারলি বুঝতে পারছো? এই যে আমরা যে ক্লাসগুলো এইভাবে নিচ্ছি, ইন্টারাকশন হলে আর সুবিধা হতো, তারপরেও আর কি। আর সামনে হয়তো আমরা আইটেম শুরু করব, স্যার কি বলেছেন? জি স্যার, আইটেমের কথা বলছেন। হ্যাঁ, তোমাদের কাছে বি ব্যাচের কেউ আছো? এখন যারা আছো তাদের মধ্যে বি ব্যাচের কেউ আছো কি? জি স্যার, আছি। আচ্ছা, তোমরা কিভাবে আইটেম দিতে চাও? আচ্ছা, বি ব্যাচে যেই আছো রফিকুলের কাছ থেকে একটু কাইন্ডলি আমার নাম্বারটা নিয়ে আমার সাথে একটু কন্ট্যাক্ট করে নিও, আমরা কিভাবে নিব।
স্যার আমি বিবেসের একজনকে আপনার নাম্বার দিয়ে দেবো, ওরা যোগাযোগ করে নেবে আপনার সাথে। রফিকুল কি আছো? জি স্যার। হ্যাঁ, বি ব্যাচে যারা আছে, হ্যাঁ, তুমি কোন ব্যাচে? আমি এ ব্যাচ স্যার। এই ব্যাচ। বি ব্যাচে যারা আছে একটু ইয়ে করে যে হচ্ছে যে আইটেমটা কত নাম্বার থেকে কত নাম্বার দিতে চাই, তোমাদের কাছে আইটেম কার্ড আছে? আছে স্যার, মানে ও ইয়া পিডিএফ আছে, হাতে নাই। আচ্ছা, যেটাই হোক, আইটেম কার্ডের একটা কপি থাকলেই হলো, বা আইটেম কত নাম্বার থেকে কত নাম্বার দিতে চাই, কিভাবে দিতে চাই একটু ইয়ে করলে আমার জন্য সুবিধা হতো আর কি। আচ্ছা স্যার, আমি বিবেসের হুম, একজনকে কারণ আমি না জানলে তো হঠাৎ করে কি নেওয়া শুরু করবো। ঠিক আছে, বেস্ট অফ লাক and have a nice day. Thank you. Thank you, sir. আসসালামু আলাইকুম।